এই রায়ে আমি কষ্ট পাচ্ছি। ব্রেকিং নিউজ, শেখ হাসিনার ফাঁসির রায় বাতিল ঘোষণা, মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। এবার নতুন করে শেখ হাসিনা মামলার রায়ের ঘোষণা দিল 27 নভেম্বর 2025। নতুন করে আবার শুনানি হবে শেখ হাসিনার মামলার। হ্যাঁ, নতুন করে উকিল নিয়োগ দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে সাধারণ জনগণ এবং আইনজীবী যারা আছে তারা কিন্তু ব্যাপক সাড়া ফেলছে এবং মিছিল করতেছে। হ্যাঁ, আপনারা ইতিমধ্যে ভিডিওর প্রথম দিকে দেখেছেন যে এই যে সাধারণ জনগণ এবং আইনজীবী যারা আছে তারা ব্যাপক পরিমাণে মিছিল মিটিং করতেছে এবং সাড়া ফেলছে। হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আইনজীবী যারা আছে তারা কি বলতেছে এবং সাধারণ জনগণ কি বলতেছে এই বিষয়টা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন। চলুন আমরা দেরি না করে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে। চলুন দর্শক, বেশি দেরি না করে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। আজকে 3টা মামলা ছিল। প্রধান আসামি শেখ হাসিনার মামলাটা আজকে আর্গুমেন্টের জন্য ডেট ছিল এবং অন্য 2টি মামলা 342-র জন্য ছিল। আজকে আমাদের দুদকের পক্ষে আমরা আর্গুমেন্ট যুক্তিতর্ক শুনানি করেছি শেখ হাসিনার মামলায় এবং একজন আসামি খুরশিদ আলম, মোহাম্মদ খুরশিদ আলম, উনিও ওনার পক্ষে কথা বলেছেন। আর আগামী 27/11/2025 ইংরেজি তারিখে রায়ের জন্য ধার্য আছে। আচ্ছা, এখানে আসামি পক্ষের যিনি আইনজীবী ছিলেন তিনি তো হয়তো তার কথা মানে উপস্থাপন করতে পারছে কি, মানে তার বিষয়টা সে প্রমাণ করতে পারছে কিনা? না, সেটা প্রমাণ তো করতে উনি পারেনি। আমরা তো রাষ্ট্রের পক্ষে, দুদকের পক্ষে আমরা আমাদের মামলা প্রমাণ করতে সক্ষম হয়েছি। প্রত্যাশা কি, মানে শেখ হাসিনার? আমাদের প্রত্যাশা, আমরা সর্বোচ্চ শাস্তি চেয়েছি। আশা করি আদালতের নিকট আমরা প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি। সর্বোচ্চ সাজাটা কি? সর্বোচ্চ সাজা হচ্ছে যাবজ্জীবন। আপনারা যখন যুক্তিতর্ক করেছেন তখন মানে আপনাদের পক্ষ থেকে, দুদকের পক্ষ থেকে আপনাদের আর্গুমেন্টগুলো কি ছিল? আমাদের আর্গুমেন্ট ছিল এই মামলায় যে দুদকের যে বিধি আছে বিভিন্ন প্লট বরাদ্দ সংক্রান্ত, সেই বিধি মোতাবেক ওনার রাজুকের যে বিধি ছিল সেটা ওনারা ফলো করেনি। প্রথমত রাজুকের বিধি মোতাবেক প্রথম অ্যাপ্লিকেশন করতে হয় একটা রাজুক বরাবরে, তারপর হলফনামা দিতে হয়। এই সমস্ত জিনিসগুলো তারা সম্পূর্ণভাবে প্রদান করেন নাই এবং এই রাজুকের কর্মকর্তারা এই বিধিগুলা এই প্লট বরাদ্দের ক্ষেত্রে কোনো যাচাই বাছাই ওনারা করেন নাই। সেক্ষেত্রে শেখ হাসিনা বা যারা আবেদন করেছে তারা কি কোনো ধরনের তথ্য গোপন করেছে? অবশ্যই তারা তথ্য গোপন করেছে, কারণ হলফনামা যারা যে হলফনামা দিয়েছিলেন সেই হলফনামায় তারা তথ্য গোপন করেছে। তাদের ঢাকা শহরে শেখ হাসিনা নামে যে ধানমন্ডিতে যে বাড়ি আছে তার ছেলের, তার মেয়ের, তারা এই বিষয়গুলো তো তারা তথ্য গোপন করে গেছে হলফনামায়। এটা তো আমরা অ্যাপ্লিকেশন তারা কি, এটা তো আমাদের জানার কথা না। আমাদের যখন তদন্ত হয়েছে তখন আমরা ওখানে হলফনামা পেয়েছি, আমাদের প্রসিকিউশন যখন তদন্ত করেছে। কোনো অবৈধ আদেশ মানতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোনো কর্মকর্তাই বাধ্য না। সে পাবলিক একজন সার্ভেন্ট, সে একজন ভোট মেম্বার, ভোটের দায়িত্ব কিন্তু অনেক। সেখানে সে নোট অফ ডিসেন্ট দিতে পারতেন, কিন্তু সে কোনো নোট অফ ডিসেন্ট দেননি। তিনি পদত্যাগ করতে পারতেন, কিন্তু সেটাও সে করেননি। তিনি সময়ের সাথে উনি জয়েন্টলি যোগসাজশে তারা এই অপকর্মটা করেছে। এই যুক্তিটা যখন তোলা হয় তখন সম্ভবত বিচারক নিজেও মন্তব্য করেছিলেন যে তাহলে কি উনি একটা অবৈধ আদেশ পালনেও কি উনি বাধ্য, এরকম একটা প্রশ্ন বোধহয় বিচারক করেছিলেন। এটা আসলে বিচারকের মন্তব্যের বিষয়ে তো আমরা কথা বলতে পারবো না, এটা আমাদের বলা উচিত না। আমি সাজার বিষয়টা উনি বলছে সেক্ষেত্রে রায় ঘোষণা হবে আগামী এই মামলার মোট আসামি 12 জন। আগামী 27/11/2025 তারিখে রায়ের ঘোষণার জন্য আছে এবং আদালতের নিকট আমরা
প্রার্থনা করেছি সর্বোচ্চ শাস্তি প্রদানের জন্য। আমরা যেসব যুক্তিতর্ক এখানে উপস্থাপন করেছি আসামি পক্ষ, সেগুলো আজ খণ্ডাতে পারেনি। সেখানে তার মন গড়া কিছু যুক্তিতর্ক উপস্থাপন করেছে, এতে আইনের ক্ষতি বা যে শাস্তি হবে তার কোনো ক্ষতি কোনো কিছু হবে না। আদালত সেটা আমাদের যে যুক্তিতর্ক যে আসামি পক্ষ যে আইনে ভায়োলেশন করছে, বিধি ভায়োলেশন করছে, সেগুলো আমরা সুন্দরভাবে তুলে ধরছি এবং 29 জন সাক্ষী সাক্ষ্যর মাধ্যমে আমরা প্রমাণ করতে দ্ব্যর্থহীনভাবে আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি, যার জন্য আমরা আশা করি আদালত সর্বোচ্চ শাস্তি দেবে। ওই দুটো মামলায় অনেক আসামি পলাতক আছেন, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী সাজাপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাজাপ্রাপ্ত আসাদুজ্জামান খান কামাল, তারাও এই মামলার আসামি গুমের ব্যাপারে। তাদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে এবং ওনাদের বাইরেও অনেক আসামি যে কয়েকজন আছেন তাদের মধ্যে অনেকেই পলাতক আছেন, তাদের ব্যাপারেও স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ দেওয়া হয়েছে। স্পেশালি শেখ হাসিনাকে ডিফেন্ড করার জন্য একজন লয়ার জেরাই খান পান্না, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর আসাদুজ্জামান খান কামালের জন্য একজন লয়ার এনগেজ করা হয়েছে এবং বাকি যারা আছেন তাদের জন্য আলাদাভাবে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে এবং তারা আইন অনুযায়ী আদালতকে সেইভাবে স্টেট ডিফেন্স লয়ার হিসেবে সহযোগিতা করবেন। আপনি আজকে গুমের মামলায় জিয়াউল হাসানের কিছু প্রমাণের বিষয়ে তুলে ধরেছিলেন কোর্টে। উনার বোন কিছু একটা অ্যাপ্লিকেশন করেছেন, উনি তাকে জেরার সময় থাকতে চান তদন্ত সংস্থায়। এটা নিয়ে আমি দেখলাম আপনি গুমের অনেকগুলো তথ্য তুলে ধরলেন এবং তার নিঃসন্দেহ বর্ণনা তুলে ধরেছেন এবং এক পর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। আমি আসলে পুরো বিষয়টা জানতে চাচ্ছি কেন এটা হলো। না, বিষয়টা হচ্ছে উত্তপ্ত বাক্য বিনিময়ের কিছু নেই। বিষয়টা হচ্ছে আদালতের প্রসিডিংস, এটা ওনারা অ্যাপ্লিকেশন দিয়েছেন, কিন্তু আমরা যেটা প্রশ্ন করেছি আদালতের কাছে, যে আদালতে আমরা যুক্তিতর্ক তুলে ধরেছি যে এই আদালতের কাছে যে কোনো আবেদন যদি করতে হয় তাহলে কোন আইন অনুযায়ী বা আইনের কোন বিধান অনুযায়ী, কোন ধারা অনুযায়ী আবেদন করা হচ্ছে সেটা উল্লেখ করতে হয়। তো উনি একটা ঢালাও অ্যাপ্লিকেশন করেছেন, কখনো বলছেন আমার ফোনের কল রেকর্ড মেসেজ এগুলো আমি পেতে চাই। তো ফোনের কল রেকর্ড মেসেজ উনি পেতে চান কেন, সেটার সাথে এই মামলার কি সম্পর্ক আছে? তার মামলায় এখন পর্যন্ত অভিযোগপত্র দাখিল হয়নি। তো ওনার মেসেজ এবং কল রেকর্ড যদি উনি পেতে চান ভিন্ন ফোরামে যাবেন। তো ওনার যে কোনো কিছু দরকার হলে ট্রাইব্যুনালের কাছে আসছেন, এটা আইনের বিধানের বাইরে, এটা আনহার্ড অফ। ওনার একজনের কাছে একটা জিনিস পান বা একটা জিনিস চেয়েছেন, উনি দেয়নি, ট্রাইব্যুনালের কাছে আসবেন। ওইটা পাওয়ার জন্য যেখানে যাওয়ার কথা আইনসম্মত উপায়, যে অথরিটির কাছে যাবার কথা সেখানে তিনি যাবেন। সেই জাতীয় ফেলাসাস অ্যাপ্লিকেশন ফাইল করেছেন, সেগুলোর আমরা বলেছি এই ধরনের অ্যাপ্লিকেশন এন্টারটেইন করার সুযোগ নেই। আরেকটা অ্যাপ্লিকেশন করেছেন যে ইন্টারোগেশনের সময় তার আইনজীবী তারা উপস্থিত থাকবেন ওই রুমে। আমাদের আইনে এই ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের কোথাও ইন্টারোগেশনের সময় তদন্তকারী কর্মকর্তার সামনে আইনজীবীকে বসে থাকার কোনো বিধান আইনে নাই। কিন্তু এই আদালত ন্যায়, বিশেষ করে স্বচ্ছতার স্বার্থে একজন আইনজীবীকে আসামিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় তার পাশে মিনস পার্শ্ববর্তী কোনো রুমে উপস্থিত থাকার জন্য পারমিশন দিয়ে থাকেন এবং 2010 সালে যখন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠিত হয় সেই সময় থেকে এই নিয়মটা মানা হচ্ছে যে যখনই কোনো আসামিকে জিজ্ঞাসাবাদ করা হয় তদন্ত সংস্থায়, তার একজন আইনজীবী যদি ইচ্ছা করেন তাহলে তিনি উপস্থিত থাকবেন পাশের রুমে এবং ইন্টারভালের সময় বা যখন দরকার হবে তখন উনি গিয়ে তার সাথে দেখা করতে পারবেন, তার কোনো সমস্যা আছে কিনা জিজ্ঞাসা করতে পারবেন। পাশাপাশি একজন ডাক্তারকেও রাখা হয় যাতে কোনো সময় যদি সেই আসামি অসুস্থতা বোধ করেন তাহলে যাতে তাকে চিকিৎসা দেওয়া হয়। এগুলো ফেয়ারনেসের স্বার্থে আদালত করে থাকেন, এগুলো আমাদের আইনে কিন্তু নাই, তারপরে এটা প্রোভাইড করা হয়। কিন্তু উনি বলতে চাচ্ছেন যে জিজ্ঞাসাবাদের সময় আসামির পাশে উনি বসে থাকবেন, এইটা বাস্তবসম্মত নয়। এবং যেহেতু তিনি আসামির আইনজীবী হলেও তিনি তার সম্পর্কে বোন এবং সেখানে তাকে এই জিজ্ঞাসাবাদের যে মূল উদ্দেশ্য তার কাছ থেকে তথ্য উদ্ঘাটন করা, সেটার ক্ষেত্রে কিন্তু বিঘ্ন সৃষ্টি হবে। সেই জন্য তদন্ত সংস্থা বলেছেন যে তারা তাকে পার্শ্ববর্তী রুমে রাখতে পারবেন, কিন্তু তার জিজ্ঞাসাবাদের সময় তার সামনে বা মুখোমুখি রাখতে পারবেন না। এবং আরও কিছু বিষয় তিনি উত্থাপন করেছেন যে জিজ্ঞাসাবাদ করার জন্য কে উপস্থিত থাকবে কে থাকবে না। আমরা খুব সুস্পষ্টভাবে দেখিয়েছি যে জিজ্ঞাসাবাদ করার স্বার্থে তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করবেন যে এই জিজ্ঞাসাবাদটাকে ফ্রুটফুল করার জন্য তাকেই পাশে রাখতে পারবেন। অনেক সময় আপনারা জানেন যে আসামিদের কাছ থেকে তথ্য উদ্ঘাটনের জন্য ভিকটিমদেরকে তার মুখোমুখি করা হয়, যে এতক্ষণ যে অস্বীকার করছিল যখন ভিকটিমের মুখোমুখি হয় তখন কিন্তু আসামি সত্য বলতে বাধ্য হয়।